যারা এসএসসি পরীক্ষার্থী তোমাদের পরীক্ষা হলো বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান পরীক্ষা। সো চূড়ান্ত এমসিকিউ সাজেশন আজকের এই ভিডিওতে শুধু খালি এমসিকিউ সাজেশন আমরা দেখব। সো যারা এমসিকিউ সাজেশনগুলো দেখতে চাও এবং এই সাজেশনগুলো শিখতে চাও তারা ভিডিওটা দেখতে থাকো। ভিডিও শেষে বলে দিব তোমরা কিভাবে এই এমসিকিউ সাজেশনগুলো আমার থেকে নিবে এবং পিডিএফটা কিভাবে তোমরা সংরক্ষণ করবে। ওকে, চলো আমরা এখন এমসিকিউগুলো শিখি, এর পরবর্তীতে তোমাদেরকে পিডিএফ কিভাবে দিব সেই বিষয়টা বলে দিব। সো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে কিন্তু 14টা অধ্যায়, তোমাদের 14টা অধ্যায় আছে বিজ্ঞান বইয়ে, সাধারণ বিজ্ঞান বইয়ে। সো 14টা অধ্যায়েরই এমসিকিউ রাখা হয়েছে, সবগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ। ওকে, চলো আমরা শুরু করি। তো এটা প্রথম অধ্যায়, এখানে দেখো লেখা আছে। এরপরে দেখি আমরা 1 নম্বরটা, প্রাণীরা খাদ্যের মাধ্যমে কোনটি গ্রহণ করে? প্রাণীরা খাদ্যের মাধ্যমে শর্করা গ্রহণ করে। শর্করা হাইড্রোজেন ও অক্সিজেন এর সমন্বয়ে গঠিত উৎপাদন কোনটি? শর্করা। এরপরে 3 নম্বরটা, কোনটি স্টার্চের প্রধান উৎস? ধান। এরপরে হলো পরিপাকৃত খাদ্য শোষিত হয়ে দেহকোষ কোথায় সঞ্যোজিত হয়? এটা হবে প্লাজমে। এরপরে খাদ্যের উপাদান কয়টি? খাদ্যের উপাদান 6টি। ওকে, এরপর দেখি নিচে, কোনটিকে দেহ গঠনের খাদ্য বলা হয়? আমিষকে দেহ গঠনের খাদ্য বলা হয়। কোনটি খাদ্যের সহায়ক উপাদান? খাদ্যের সহায়ক উপাদান কোনটি? এটা হলো পানি। ওকে, এরপরে দেখি আমরা 8 নম্বরটা, মধু কোন ধরনের শর্করা থাকে? ফ্রুক্টোজ থাকে। মধুতে ফ্রুক্টোজ শর্করা থাকে। সুক্রোজের উৎস কোনটি? এটা হবে আখ। আখ মানে উক আর এরপরে ফ্রুক্টোজ হবে। দুধের শর্করার নাম কি? দুধের শর্করার নাম হলো ল্যাকটোজ। এরপরে এটা অনেক গুরুত্বপূর্ণ, তোমরা যারা পড়াশোনা করো বা অধ্যায় ভিত্তিক এমসিকিউগুলো পড়া শেষ করতেছ, তোমরা এটা গুরুত্বপূর্ণ, এটা আসার সম্ভাবনা অনেক। সো এরপরে দেখি, যকৃতে শর্করা কি রূপ থাকে? গ্লাইকোজেন থাকে। এরপরে খাদ্যের ক্যালোরিকে কি দিয়ে বোঝানো হয়? ক্যালোরি দিয়ে বোঝানো হয়। প্রতি গ্রাম স্নেহ পদার্থ শক্তি মূল কত? প্রতি গ্রাম স্নেহ পদার্থের শক্তির মূল হলো 9 ক্যালোরি। প্রাণী দেহে সূক্ষ্ম ওজনের প্রায় কত ভাগ? শতকরা 50 ভাগ বা 50%। চর্বি হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এরপরে ভবিষ্যতের জন্য খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে কোনটি? চর্বি সহ মাংস খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে। কোনটি কঠিন স্নেহ পদার্থ? মাছের তেল, এটি হলো কঠিন কঠিন তেল। মাছের তেল, এটি হলো কঠিন স্নেহ। এরপরে চর্বি দ্রব্যীয় ভিটামিনগুলো কি কি? চর্বি দ্রব্যীয় ভিটামিনগুলো হলো ভিটামিন এ, ডি, ই, কে। ওকে, এরপরে দেখি আমরা, বিপাক ক্রিয়ার উৎসেচকের সাথে কোন এনজাইম হিসেবে কাজ করে কোনটি? এটা হবে ভিটামিন। এরপরে আমরা দেখি, পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? ভিটামিন ই। কোন ধরনের মাছ চোখকে সুস্থ রাখতে সহায়তা করে? চর্বিযুক্ত মাছ চোখকে সুস্থ রাখতে সহায়তা করে। তারপরে রাতকানা রোগ প্রতিরোধের বেশি করে খেতে হয়, প্রতিরোধের জন্য বেশি করে তোমাকে খেতে হবে গাজর এবং পাকা পেঁপে। এরপরে পুদিনা পাতার কোন ভিটামিন বিদ্যমান? ভিটামিন এ বিদ্যমান, এটাও অনেক গুরুত্বপূর্ণ। কোনটিতে ভিটামিন এ পাওয়া যায়? লাল শাক ও ঢেঁড়সে ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? রাতকানা রোগ হয়। আচ্ছা, এটা একটা উদ্দীপক। তারপরটা দিকে আমরা, কোন ভিটামিন অতিবেগুনি রশ্মি দ্বারা শোষিত হয়? ভিটামিন ডি। ভিটামিন ডি এর উদ্ভিদ উৎস কোনটি? বাঁধাকপি। এরপরে ভিটামিন ই এর উত্তম উৎস কোনটি? পাম তেল। পাম তেল কোন ভিটামিনের উত্তম উৎস? ভিটামিন ই। ওকে, আমরা পরের অধ্যায় দেখি, এটা হলো দ্বিতীয় অধ্যায়। যারা দ্বিতীয় অধ্যায় কম পড়ছ তাদের জন্য এই অধ্যায়টি এমসিকিউ এগুলো পড়লেই কমন পাই, বা দ্বিতীয় অধ্যায় যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো এখানে রাখা হয়েছে। সো মানুষের শরীরে শতকরা কত ভাগ পানি? মানুষের শরীরে শতকরা 60 থেকে 75 ভাগ পানি। এটা কিন্তু বারবার আসে। বরফের গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? 0 ডিগ্রি সেলসিয়াস। পানির ঘনত্ব কিসের উপর নির্ভরশীল? তাপমাত্রার উপর নির্ভরশীল। কত ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? 60 ডিগ্রি সেলসিয়ামে
তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? 1 ঘনমিটার পানির ভর কত? 10 কেজি। 1 ঘনমিটার পানির ভর 10 কেজি। 1 কিউবিক মিটার ভর কত? মিটার ভর হলো 1000 কেজি। তারপরে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 500 কেজি ভরের পানির আয়তন কত ঘনমিটার? 0.5 মানে হাফ কেজি আর কি, হাফ কেজি। এরপরে কোনটি সর্বজনীন দ্রব্য? পানি হলো সর্বজনীন দ্রব্য। এরপরে দেখি কোনটি উভ্যধর্মী পদার্থ? উভ্যধর্মী পদার্থ হলো পানি। পানি কি ধরনের যৌগ? এটা একই, উভ্যধর্মী। এরপরে দেখি একটা উদ্দীপক থেকে বলা হয়েছে এটার উত্তর দেওয়ার জন্য, সো তোমার এটা দিয়ে দেখে নিও। পানির পিএইচ এর নিরপেক্ষ মান কত? পানির পিএইচ এর নিরপেক্ষ মান 7। 1 ঘনমিটার পানির ভর কত কেজি? 1000 কেজি। 1 ঘনমিটার পানির 1000 কেজি। 1 কিউবিক মিটার পানির ভর কত? 1000 কেজি। তারপর পানির প্রধান উৎস কোনটি? পানির প্রধান উৎস হলো সমুদ্র। ওকে, আমরা পরের পৃষ্ঠা যাই। এটা হলো 3য় অধ্যায়। সো 3য় অধ্যায় আমরা দেখি রক্তের তরল অংশকে কি বলে? প্লাজমা বলে। এরপরে পূর্ণবয়স্ক মানুষের দেহে মোট ওজনের কত ভাগ রক্ত? 8% রক্ত। ওজনের 8%ই কি? রক্ত। তারপরে রক্তরসের পরিমাণ 55%। রসের পরিমাণ, রক্তরসের পরিমাণ কোনটি রক্ত তরল অংশ? প্লাজমা। রক্তের তরল অংশ হলো প্লাজমা। রক্তরসে খাদ্য সার হিসেবে উপস্থিত থাকে কোনটি? এটা হলো অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড। এরপরে রক্তরসে কোন গ্যাসীয় পদার্থ নেই? CO2। CO2 কে টিস্যু থেকে ফুসফুসে বহন করে কোনটি? রক্তরস। রক্তরসে রেচন পদার্থ কোনটি? ক্রিয়েটিনিন। এরপরে দেখি আমরা, তো এটা 3য় অধ্যায়ের আরো অনেকগুলা রয়েছে এখানে, তোমরা এগুলা একটু দেখে নিও। 3য় অধ্যায়ের অনেকগুলা রাখা হয়েছে। তোমরা যারা পিডিএফটা সংরক্ষণ করতে চাও তারা কিন্তু ভিডিওর নিচে ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাইবা। সো এখান থেকে সংরক্ষণ করবা। 4র্থ অধ্যায়টা রাখা হয় নাই, 5ম অধ্যায়ের এমসিকিউগুলা এখানে রাখছি। চলো আমরা পড়ি। সো যারা পিডিএফটা নিতে চাও অবশ্যই নিচে ডেসক্রিপশনে খেয়াল করলে পেয়ে যাইবা। সো পাহাড়ি রাস্তায় ড্রাইভিং নিরাপদ করার জন্য রাস্তায় কি বসানো হয়? গুলীয় দর্পণ। দর্পণ মানে আয়না ব্যবহার করা হয়ে থাকে। পাহাড়ি রাস্তায় বিভিন্ন বাঁকে কোন দর্পণকে স্ট্যান্ডে দাঁড় করিয়ে রাখা হয়? এটা হলো গুলীয় দর্পণে স্ট্যান্ডে দাঁড় করিয়ে রাখা হয়। পাহাড়ি রাস্তায় বাঁকের কোণ কত ডিগ্রি? মানে রাস্তা বাঁকা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। একবারে সোজা এইভাবে 90 ডিগ্রি বাঁকা। এরপরে সংকট কোণের ক্ষেত্রে প্রতিসরণ কোনটি? 90 ডিগ্রি। এরপরে কোন নিরাপদ ড্রাইভিং এর জন্য গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? এখানে 4টার মধ্যে কোনটা নিরাপদ ড্রাইভিং এর জন্য গুরুত্বপূর্ণ? আশেপাশে খেয়াল রাখা, এটা হলো গুরুত্বপূর্ণ। এটা অনেক সময় তোমরা ভুল করো। আচ্ছা, এরপরে চিত্রটাকে উত্তর করার জন্য বলছে। এরপর এটা দেখি পাহাড়ি রাস্তায় বাঁকে কোনটি ব্যবহার করা হয়ে থাকে? গুলীয় দর্পণ। আচ্ছা, এরপর গাড়ির পেছনে দরকার হলে কয়টি দর্পণ চোখ বুলিয়ে দিতে হয়? 3টি দর্পণে চোখ বুলিয়ে দিতে হয়। আলোর প্রতিসরাঙ্কের মান কোনটির উপর নির্ভর করে? আলোর রঙের উপর নির্ভর করে। এরপরে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর জন্য আপাতত ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কত? এটা হবে ধ্রুব। এরপরে সংকট কোণের ক্ষেত্রে প্রতিসরণ কোণ হলো 90 ডিগ্রি। আলোর প্রতিসরণের সূত্র কয়টি? আলোর প্রতিসরণের সূত্র হলো 2টি। বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত? 1.5। এরপর একটা চিত্র আসছে, এটি তোমরা দেখে নিও সবগুলা। এরপরের অধ্যায়ে যায় আমরা। এটা হলো 6ষ্ঠ অধ্যায়, মানে 6তম অধ্যায়। 6তম অধ্যায়টা আমরা দেখি। নিচের কোনটি মনোমার হলো ফেনল। পলি শব্দ অর্থ কি? পলি শব্দের অর্থ হলো অনেক। PVC5 কোনটি দিয়ে তৈরি? এটা হলো ভিনাইল ক্লোরাইড। কোনটি প্রাকৃতিক পলিমার সিল্ক। ওকে, নিচের কোনটি মনোমার পাওয়া যায়? লোহাতে মনোমার পাওয়া যায়। PVC5 তৈরি PVC5 তৈরি হয়। এটার উত্তর হবে 2 নাম্বারটা।
এরপরে দেখি PbC5 এর মনোমার কোনটি? আচ্ছা এইটি তোমরা দেখে নিও। কোনটি হতিলিন দিয়ে তৈরি? এটা হলো পলিথিন, হতিলিন দিয়ে তৈরি। পলিথিন তৈরির জন্য তাপমাত্রা কত? 200 সেলসিয়াস। এরপরে যাই আমরা পরের অধ্যায়টা দেখার জন্য। এটা হলো সপ্তম অধ্যায়। 7তম অধ্যায়। কোনটি দুর্বল অ্যাসিড? অ্যাসিটিক অ্যাসিড হলো দুর্বল অ্যাসিড। কোনটি দুর্বল অ্যাসিড? H2CO2। কোনটি পানিতে অধিকাংশভাবে বিয়োজিত হয়? এটা হলো অ্যাসিটিক অ্যাসিড। কোনটি শক্তিশালী অ্যাসিড? H2SO4। এরপরে দেখি নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড? শক্তিশালী অ্যাসিড হলো H2SO4। আচ্ছা, নিচের কোনটি সরল অ্যাসিড? সরল অ্যাসিড হলো H2SO4। SO4। এরপরে দেখি নিচের কোনটি অ্যাসিটিক অ্যাসিড? CH3COOH। কোনটি শক্তিশালী অ্যাসিড? নাইট্রিক। নিচের কোনটি অ্যাসিড? HNO3। এরপরে ভিনেগার এর অপর নাম কি? ভিনেগার এর অপর নাম হলো অ্যাসিটিক অ্যাসিড। এরপরে দেখি ভিনেগারের সংকেত কোনটি? ভিনেগারের সংকেত হলো এইটা, CH3COOH। মাংস, পোলাও, বিরিয়ানি খাবারের পর হজমে সহায়তা করে কোনটি? ল্যাকটিন অ্যাসিড। দই এটাকে ল্যাকটিন অ্যাসিড। এরপরে দেখি বুরহানি বা দই। বুরহানি বা দইয়ের মধ্যে কোন ধরনের অ্যাসিড থাকে? ল্যাকটিন অ্যাসিড থাকে। আচ্ছা, বিস্কুট ও পাউরুটি ফুলানোর জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? বেকিং সোডা। এরপরে জন্মদিনের কেক ফুলানোর জন্য নুজহাত একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করেন। উল্লিখিত রাসায়নিক পদার্থটি হলো সোডিয়াম। সোডিয়াম। এরপরে ব্যাকটেরিয়াতে ব্যবহার করা হয় কোনটি? ব্যাকটেরিয়াতে ব্যবহার করা হয় H2SO4। অ্যামোনিয়াম ফসফেটের সংকেত কোনটি? এটা হলো প্রথমটা। আচ্ছা, সংকেতগুলো তোমরা একটু দেখো। ওকে, আমরা এরপরের অধ্যায়টা দেখি। এটা হলো 8ম অধ্যায়। মাটিতে বিদ্যমান জৈব উপাদান কোনটি? লেনিন। এরপর মাটিতে পানির শতকরা কত পরিমাণ? কত? 25%। মাটিতে পানির পরিমাণ শতকরা 25%। মাটিতে জৈব পদার্থের পরিমাণ কত পার্সেন্ট? 5%। মাটিতে পানি কোথায় থাকে? মৃত্তিকা রন্ধ্রে। এরপরে নিচের কোনটি উদ্ভিদের অন্যতম অংশ? প্রোটোপ্লাজম। মাটির কোন স্তরে হিউমাস জৈব পদার্থ থাকে? মাটির কোন স্তরে? বালুময়। মাটির হারাই জুন স্তরে হলো বালুময়। সাবসয়েল কোনটি? সাবসয়েল হলো মাটির দ্বিতীয় স্তর। মাটির কোন হরাইজনে খনিজ পদার্থ বেশি থাকে? বি হরাইজনে। তারপরে কোন ধরনের মাটি কণা সবচেয়ে বড় হয়? বালু মাটি কণা সবচেয়ে বড় হয়। কোন মাটিতে কোয়াইটস থাকে? কোয়াইটস থাকে হলো পলি মাটিতে। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান কোন মাটিতে বেশি থাকে? পলি মাটিতে বেশি থাকে। কোন মাটির জলাবদ্ধতা সৃষ্টি বাধা দেয়? এটা হবে 4 নাম্বারটা, বালু মাটি। বালু মাটিতে। এরপরে কোন মাটিতে কণাগুলোর মধ্যকার রন্ধ্র খুব ছোট ও সরু থাকে? দোআঁশ মাটিতে। আচ্ছা, ফসল চাষাবাদের জন্য দোআঁশ মাটির উপকারী কেন? প্রয়োজনীয় পানি ধারণ ও নিষ্কাশন করতে পারে। দোআঁশ মাটির ক্ষেত্রে কোনটি সঠিক? দোআঁশ মাটির ক্ষেত্রে 4 নাম্বারটা সঠিক। ফসল উৎপাদনে খুবই উপকারী। করি মাটি কি প্রকৃতির? ক্ষারীয় প্রকৃতির। এরপরে হলো মাটির HP কত হলে আলু ও গমের সর্বোচ্চ উৎপাদন পাওয়া যায়? HP 5 থেকে 6 হলে। কোনটি তেজস্ক্রিয় পদার্থ? মার্কারি। নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়? প্লেটিনাম। ওকে, তোমরা 8ম অধ্যায়টা দেখে নাও। এগুলো MCQ আছে, সো সবগুলাই গুরুত্বপূর্ণ। তোমরা মনোযোগ সহকারে এগুলা শেষ করো। 9 নম্বর অধ্যায়টা। কোন দুর্যোগটি কৃষকের জন্য কিছুটা উপকারী? বন্যা। তারপরে সমুদ্র প্রবাবলের জন্য কোন তাপমাত্রা উপযোগী? কোনটি? 1.0 থেকে 6.40। সমুদ্রের প্রবালের জীবনযাপনের জন্য উপকারী তাপমাত্রা, উপযোগী তাপমাত্রা কত?
ডিগ্রি সেলসিয়াম থেকে 28 ডিগ্রি সেলসিয়াম। নিচের কোনটিতে শ্বাসমূল পাওয়া যায়? সুন্দরবনে শ্বাসমূল পাওয়া যায়। পৃথিবীর তাপমাত্রা 100 বছর কি পরিমাণ বেড়েছে? 100 বছরে 0.7 সেন্টিমিটার বেড়েছে। তারপরে 2100 সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা কত বাড়তে পারে? 1.1 থেকে 6.40 ডিগ্রি সেলসিয়াম বাড়তে পারে। এরপরে 7 নম্বর, 2080 সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠার উচ্চতা কত সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে? 34 ডিগ্রি সেলসিয়াম মতো। খাদ্য ঘাটতির কারণে প্রতি বছর কি পরিমাণ খাদ্য আমদানি করতে হয়? প্রায় 3 মিলিয়ন মেট্রিক টন। মিলিয়ন মেট্রিক টন মানে 30 লক্ষ মেট্রিক টন। এরপরে হলো 9 নম্বর, জনসংখ্যা কমে যাওয়ার পেছনে প্রত্যক্ষ ভূমিকা রয়েছে কোনটির? বহির্গমন। জনসংখ্যা বৃদ্ধির ফলে গ্রিন হাউসের গ্যাস নিঃসরণ বেড়ে যাওয়ার কারণ কোনটি? শিল্প কারখানা। তারপরে কোনটি গ্রিন হাউসের গ্যাসের উৎস? গ্রিন হাউসের গ্যাসের উৎস হলো 3 নম্বরটা সঠিক। ওকে, এগুলা ঢাকানো হয় নাই, পড়তে একটু লাগবে। সো আমরা পরের অধ্যায়টা দেখি। এটা হলো 10 নম্বর অধ্যায়। সো উত্তর এই দিক দিয়ে কিন্তু দেওয়া আছে, সবগুলোর উত্তর এই দিক দিয়ে দেওয়া আছে, তোমরা দেখে নাও। 10 নম্বর অধ্যায় হলো জড়তার পরিমাণ কোনটি? জড়তার পরিমাণ হলো পরিমাপক হলো ভর। জড়তার পরিমাপক হলো ভর। থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রী কোন দিকে হেলবে? পেছনের দিকে হেলবে। ট্রাফিক সিগন্যালে হলুদ রং এর বাতি জ্বলতে দেখে চালক কি করবেন? চালক থামাতে প্রস্তুতি নেবেন। বল পরিমাণ করা যায় নিউটনের কোন সূত্র থেকে? দ্বিতীয় সূত্র থেকে বল পরিমাণ করা যায়। 120 কেজি ভরের একটি রিক্সা 5 সেন্টিমিটার সমবেগে চললে এই ভরবেগ কত কিলোমিটার হবে? 600 কিলোমিটার হবে। একটি গাড়ির ভর 200 কেজি। গাড়িটি 50 সেন্টিমিটার বেগে চলতে থাকলে এর ভরবেগ হবে 1000 কেজি। সো এইটার সূত্রটা তোমরা যদি মুখস্থ করো তাহলে তোমরা কিন্তু সহজেই বের করতে পারবে। বল সমান সমান ভর ইন্টু ত্বরণ। নিউটনের সূত্র কত নং সূত্র? এটা হলো 2 নং সূত্র। এই সূত্রটা তোমরা মুখস্থ করবা, তাহলে একটা না একটা অঙ্ক আসবে এমসিকিউ এবং সৃজনশীল অঙ্ক আছে। সো তোমরা সহজেই সলভ করতে পারবা। নিউটনের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? বল সমান সমান ভর ইন্টু ত্বরণ। আচ্ছা, ওকে, এগুলা সব অঙ্ক। সো তোমরা অঙ্ক মুখস্থ করার জন্য অবশ্যই তোমাদেরকে কি করতে হবে? সূত্রটা মুখস্থ করতে হবে। একটি বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগ করা হলে 2 মিটার সেন্টিমিটার তরল সৃষ্টি হয়। বস্তুটির ভর কত? 25 কেজি। একটি বস্তুত ভর 6 কেজি, এর উপর একটি বল প্রযুক্ত হওয়ার এর ত্বরণ হলো 2 মিটার। প্রযুক্ত বলের মান কত? প্রযুক্ত বলের মান হলো 12 নিউটন। 170 কেজি ভরের একটি গাড়িতে 100 নিউটন বল প্রয়োগ করা হলো। গাড়িটির ত্বরণ কত? গাড়িটির ত্বরণ হলো 0.73 সেন্টিমিটার। 200 নিউটন বল দ্বারা কতটুকু ভর 4 সেন্টিমিটার ত্বরণ সৃষ্টি করা যাবে? 50 কেজি। একটি বস্তুত ভর 40 কেজি, এর উপর একটি বল প্রযুক্ত হওয়ার এর ত্বরণ হলো 2 সেন্টিমিটার। প্রযুক্তি বলের মান কত? 80 নিউটন। এরপরে দেখি আমরা পরের অধ্যায়টি। 11তম অধ্যায়ে এসে গেলাম। সো তোমাদের 14টা অধ্যায় আছে। সো যারা এখন পর্যন্ত এই পিডিএফটা সংরক্ষণ করো নাই তারা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ডাউনলোড করে নিতে পারো। কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলো স্পষ্ট হয়? প্রোফেজ। কোষ বিভাজনে ক্রোমোজোম স্পষ্ট দেখা যায় কোন দশায়? এটা হলো প্রোফেজ বা মেটাফেজ। প্রতিটি ক্রোমোজোমে যে গোল আকৃতি সংকুচিত স্থানে দেখা যায় তার নাম কি? তার নাম হলো সেন্ট্রোমিয়ার। মানুষের দেহে কতটি ক্রোমোজোম থাকে? মানুষের দেহে 46টি ক্রোমোজোম থাকে। দুজিয়াইয়ে কত জোড়া? তাহলে দিতে হবে তোমাদেরকে 23 জোড়া থাকে। আশা করি বুঝতে পারছো। সো পরের অধ্যায়টা যাই আমরা। এই অধ্যায়টা দেখা শেষ হলো। তারপরে 12তম অধ্যায়। কোনটি স্থির রোধের প্রতীক? এটা হলো স্থির রোধের প্রতীক। তোমরা চিহ্নগুলা অবশ্যই মনে রেখে যাইবা, কেননা এগুলাতে সৃজনশীল এসে থাকে। কোনটি বিদ্যুৎ কোষের পতাক? এটা হলো বিদ্যুৎ কোষের পতাক। এরপরে হলো উদ্দীপক চিত্রের নাম কি? চিত্রের নাম
এই উদ্দীপকের চিত্র নামগুলো তোমরা অবশ্যই ভালো করে মুখস্থ করবা। এরপরে একটি ব্যাটারিতে সাধারণত কয়টি অংশ থাকে? একটি ব্যাটারিতে সাধারণত 3টি অংশ থাকে। একটি ব্যাটারির প্রতীক কোনটি ব্যাটারির প্রতীক? এটা হলো ব্যাটারির প্রতীক। চিত্রটা মুখস্থ রাখবা, এটা হলো ব্যাটারির প্রতীক। কোনটি? পরিবর্তনশীল রোধন প্রতীক। এটা পরিবর্তনশীল রোধন প্রতীক। এই চিত্রটি দ্বারা কি বোঝায়? সংযোগহীন তার এই চিত্র দ্বারা বোঝায়। ব্যাটারি কি? একাধিক তরঙ্গ কোষের সমন্বয়। একটি ব্যাটারি সাধারণত কয়টি অংশ থাকে? 3টি অংশ থাকে। একটি ব্যাটারি সাধারণত 3টি অংশ থাকে। লাগবে ব্যাটারিতে সেল শ্রেণীতে লাগলে বিভব যোগ হয়। 2টি সাধারণ ব্যাটারি স্কেলের বিভব পার্থক্য কত? 3B। কোন ধরনের বর্তনীতে বিভবের পরিবর্তন হয় না? সমান্তরাল। 2টি ড্রাই সেল এর বিভব কত? 3 ভোল্ট। বাড়িতে তড়িৎ সংযোগের জন্য কোনটি ব্যবহার করা হয়? সমান্তরাল সংযোগ। এরপরে কোনটি মেইন লাইন অতিরিক্ত তড়িৎ চাপ প্রতিবাহিত হয়? ফিউজ। অতিরিক্ত তড়িৎ প্রবাহ থেকে বিদ্যুৎ চালিত গৃহস্থলীর যন্ত্রপাতিকে রক্ষা করতে নিচে কোনটি ব্যবহৃত হয়? নিরাপত্তা ফিউজ। কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? এটা হবে NaOH। তড়িৎ মুদ্রণের জন্য এনোড হিসেবে কোন ধাতু ব্যবহার করা হয়? দস্তা। এরপরের অধ্যায় দেখি আমরা, এটা হলো 13তম অধ্যায়। মাইক্রোফোনের মাধ্যমে ধাতুর পাতলা পাতটির নাম কি? পাতলা পাতটির নাম হলো ডায়াফ্রাম। বর্তমান যুগকে কোন যুগ বলা হয়? তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ বলা হয়। শব্দ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে কোনটি? মাইক্রোফোন। শব্দ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে মাইক্রোফোন। কোন ধরনের শক্তিশালী রূপান্তর ঘটে? শব্দ থেকে তড়িৎ। বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তর করতে নিচে কোনটি? এটা হবে স্পিকার। এরপরে অডিও সংকেত উৎস কোনটি? শব্দ। স্থায়ী চুম্বক থাকে কোনটিতে? স্পিকারে। উৎস অনুসারে সংকেত কয় প্রকার? উৎস অনুসারে সংকেত 2 প্রকার। কোন সংকেত নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তনশীল? ভোল্টেজ। অ্যানালগ। তারপরে 10 নম্বরটা, ডিজিট শব্দের অর্থ কি? ডিজিট শব্দের অর্থ সংখ্যা। 14 নম্বর অধ্যায় দেখি, এটা হলো তোমাদের বিজ্ঞান বইয়ের 14তম অধ্যায়, মানে সর্বশেষ অধ্যায়। সো তোমরা যারা পিডিএফগুলো নিতে চাও তারা কি করতে হবে? নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেটাতে তোমরা ডাউনলোড করে নাও। ওকে, আমরা 14 অধ্যায়টা একটু পড়ালাম না। ওকে, এই ভিডিওটা এই পর্যন্তই। সকলেই এমসিকিউগুলো ভালোভাবে পরীক্ষার আগে পড়ে শেষ করে পেলো। সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দাও সকলকে।